এই গল্প শুরু হয় 1972 সালে বুসানের বন্ধ শহর থেকে। এখানে আমরা দেখতে পাই লি নামের একটা মানুষ যে আসলে একটা ছোট গয়নার দোকানে কাজ করত। কিছুক্ষণ পর লির বন্ধু তাকে নিস্তারে নিয়ে যায় আরেকজনের সাথে দেখা করানোর জন্য। আসলে ওই লোকটার নাম ছিল বস, যাকে সবাই বস বলে ডাকে। এখন ওই বস লিকে বলে, আসলে তুমি আজ রাতের জন্য আমার একটা কাজ করতে পারলে আমি তোমাকে অনেক টাকা দিব। এটা বলে সে তাকে একটা নৌকায় চড়ে সরাসরি সমুদ্রের মাঝখানে নিয়ে যায়, আর ওখান থেকে তারা তাকে আরেকটা নৌকায় বসায়। দুজন জাপানি লোক চুরি করে ঘড়ি আর সোনা নিয়ে এসেছে। এখন বস লিকে বলে, ভালো করে দেখে নাও সোনাটা আসল কিনা নকল। লি বলে, হ্যাঁ বস, সোনা আসল, কিন্তু ঘড়িগুলো নকল। কিন্তু তখন সাইরেন বাজতে শুরু করে। দেখা যায় কোরিয়ার কাস্টম ডিপার্টমেন্টের লোকজন এইসব ব্যাপারে এসে সবাইকে গ্রেফতার করছে। আর অন্যদিকে লির বস ঘড়ি আর সোনা আলাদা করে নিয়ে সেখান থেকে পলায়ন করে, কারণ কাস্টমস অফিসার এক একজন করে সবাইকে গ্রেফতার করছিল। বস লিকে ওই ব্যাগটা দিয়ে বলে, দ্রুত এখান থেকে পালিয়ে যাও। তো লি কিছু না বলে সোজা সাগরে ঝাঁপ দেয়। তারপর আমরা দেখি কাস্টমস অফিসাররা এসে সবাইকে ধরে নিয়ে যায়। আর লি সাগরে সাঁতার কাটছিল বলে বেশি দূরত্বে যেতে পারেনি। কিছুক্ষণ পর তাকেও ধরে ফেলে। আর আপাতত এখানেই দৃশ্য শেষ হয়ে যায়। কিন্তু পরের দৃশ্যে জানা যায় আসলে এতদিন যে রেড চালানো হচ্ছিল এটা আসলে বসের নিজের লোকেরা করেছে। ওই কাস্টম অফিসারও বসের নিজের লোক ছিল। বস এই কাজটা করেছে একটাই কারণে, কারণ সে জাপানিদের থেকে মাল নিয়েছিল কিন্তু তাদের টাকা দিতে যায়নি। তাই বস একটি ভুয়া রেট সাজিয়ে টাকা দেওয়া থেকে বেঁচে যায়। আর এখন যেহেতু পুরো মিশনটা সফল হয়েছে, আমরা দেখতে পাই বস লিকে অনেক বড় একটা টাকা দেয়। আর এখান থেকে সে বসের খুব বিশ্বাসযোগ্য হয়ে ওঠে, কারণ লি সেই ব্যাগ নিয়ে জীবনের কথা না ভেবে সমুদ্রে ঝাঁপ দিয়ে পড়েছিল। তাই বস তাকে কাজের জন্য রেখে দেয়। আর লিও বসের কাজ করতে শুরু করে। আসলে জাপান থেকে চোরাই পথে আসা পণ্যগুলো যেমন সোনা, ঘড়ি, অ্যাডিডাস জুতা, লির কাজ ছিল ওগুলো বিভিন্ন শহরে পৌঁছে দেওয়া। আর এরপর বস লিকে একজনের সাথে পরিচয় করে দেয়, যার নাম ছিল গক। আসলে গক নামে এই মানুষটা শিপিং সার্ভিসে কাজ করত, মানে যেসব জাহাজ নষ্ট হতো সেগুলো মেরামত করত। আর এই কারণে বস তার সাথে একটা বিশেষ চুক্তি করতে চায়। সে চায় যে আমেরিকান জাহাজগুলো যেগুলো সেবার জন্য আসবে সেগুলো ব্যবহার করে সে পণ্য চোরাই পথে নিয়ে যাবে, যেটার কারণে সে গকের সঙ্গে একটা চুক্তি করতে চায়। আর লিও ওর সাথে দেখা করে বস যে টাকা দিয়েছিল সেটাকে গকের হাতে দেয়। তারপর ওখান থেকে চলে আসে। এরপর লি যখন বাড়ি ফিরে আমরা দেখি লির পরিবার একেবারে সাধারণ ছিল। 3টে সন্তান আর একটা স্ত্রী ছিল তার। সে খুব সাধারণ জীবনযাপন কাটাচ্ছিল। আসলে লি স্ত্রী শিয়ন লোকাল চার্জের পাদ্রীর মেয়ে। কিন্তু সমস্যা ছিল লির আয় খুব বেশি ছিল না। সে এত কম টাকা উপার্জন করতো যে ওই টাকায় তার এমনকি একটা ঘরও ভাড়া দিতে পারতো না। তাই তাদের বাধ্য হতে হয়েছিল গির্জায় থাকা। এখন আমরা দেখতে পাচ্ছি লি বাড়ি ফিরেছে, গান বাজাচ্ছে আর সন্তানদের সাথে নাচতে শুরু করেছে। কিন্তু তখন আরেকজন মেয়ে সেখানে আসে। আর সে লিকে বলে, তোমার ভাইয়ের জীবন ঝুঁকিতে আছে। এটা শুনে লি দৌড়ে যায় তার ভাইকে বাঁচাতে। আর তখন অন্যদিকে আমরা দেখতে পাই কিছু দুষ্কৃতী লোক লির ভাইকে মারছে। কিন্তু এখানে এসে ওই দুষ্কৃতীদের মারার বদলে লি নিজের ভাইকে মারতে শুরু করে। আর সে বলে, তোমায় কতবার বলেছি এখানে ঝগড়া করো না, আর মানবদের সাথে কেন ঝগড়া করো। এটা বলতে সে সব গুন্ডাদের কাছে ক্ষমা চাইতে শুরু করলো। কিন্তু তারপর আমরা দেখতে পাই তাদের বস ক্রিস্টোফার এসে পৌঁছালো, যিনি আসলে ওই পুরো এলাকার ডন। ক্রিস্টোফারকে দেখে লি ওর কাছে ক্ষমা চাইল। কিন্তু লির ভাই কোনো এক কারণে ক্রিস্টোফার লোকদের সাথে লড়াই করছিল আর 2-3 জনকে আহত করছিল। তাই ক্রিস্টোফার ওর উপর খুব রেগেছিল। তাই ও একটা ক্যানের মধ্যে মদ ভরে এবং তাতে পেশাব করে তা লিকে বললো এটা খেয়ে ফেলতে। আর লি তখন নিজের ভাইকে বাঁচানোর জন্য তা খেয়ে ফেলে। পরের দিন সকালে লি তার ভাইকে নিয়ে হাসপাতালে যায় দ্রুত চিকিৎসা করায়। কিন্তু তখনই বসের লোক এসে লির কাছে বলে যে বসের জন্য ড্রাগস পাচারকারী এক লোকের পাইলস হয়েছে, তাই সে আজ কাজ করতে পারবে না। কিন্তু তার কানেকশনের মাধ্যমে আমরা জানতে পারলাম আজ জাপানে বড় একটা ড্রাগস সরবরাহ পাঠাতে হবে। এখন যেহেতু ওই লোকটা আসতে পারছে না, বস চায় তুমি তার বদলে কাজটা করবে। যদি তুমি রাজি হও আমি বসকে এই ব্যাপারে জানাবো। আসলে লি ছোটখাটো রাইস কুকার, জুতা আর ছোটখাটো জিনিসপত্র নিয়ে খুব ক্লান্ত হয়ে পড়েছিল, কারণ এতে খুব টাকা আসতো না। তাই লি 2 সেকেন্ড চিন্তা ভাবনা না করেও একদম রাজি হয়ে যায়, কারণ এতে অনেক বেশি টাকা পাওয়া যাবে। এরপর সেই সন্ধ্যায় লি আর তার ভাই ওষুধগুলো জাপানে নিয়ে যাওয়ার জন্য ওখানে গ্যাংস্টারদের কাছে হস্তান্তর করে। কিন্তু তখন তাদের নেতা জনি এসে পৌঁছায়। যদিও জনি জাপানে খুব ছোট মাপের গ্যাংস্টার ছিল, তবুও সে কোরিয়ার ভাষাও বলতে পারত। তাই সে লির সাথে কোরিয়ান ভাষায় কথা বলে। এটা শুনে লি খুব খুশি হয়। এখন ওরা দুজন বসে মদ খেতে শুরু করে। জনি লিকে বলে, দেখো জাপানে যদি কেউ ড্রাগস নিয়ে ধরা পড়ে ওদের সরাসরি গুলি করে মেরে ফেলে, কারণ জাপানে এসব খুব দ্রুত বাড়ছে। আর এই পরিস্থিতিতে যদি ড্রাগস জাপানে ঢুকে পড়ে তাহলে জাপানের বৃদ্ধিতে অনেক সমস্যা হতে পারে। তাই এমন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই জন্য আমাদের ড্রাগস কোরিয়া থেকে আনতে হয়। আর সবচেয়ে বড় কথা হলো কোরিয়ার পানি জাপানের তুলনায় অনেক পরিষ্কার।
আর ওই পানিতে তৈরি ওষুধগুলো অনেক বেশি খাঁটি হয়। তাই প্রথমে জাপান থেকে রাসায়নিক কোরিয়ায় পাঠাতে হয়, আর এই রাসায়নিক দিয়ে ওষুধ তৈরি করা হয় কোরিয়ায়। পরে সেগুলো আবার জাপানে আনা হয় এবং বিক্রি করা হয়। আর এইসব প্রক্রিয়ার পরেও আমরা যে লাভ করি সেটা শুনলে তোমার চমকে উঠবে। এমন সময় কোরিয়ার গোয়েন্দারা বসের অফিসে হানা দেয়। তাই বস খুবই নার্ভাস হয়ে যায়, আর সে তার গোয়েন্দা বন্ধুকে ফোন দিয়ে জিজ্ঞাসা করে, তুমি ওখানে আসো, তাহলে এটা কিভাবে হলো? তখন বন্ধু বলে, আমার এর সঙ্গে কোনো সম্পর্ক নেই, আমি চাইলেও পারতাম না, কারণ এই আদেশ ওপর থেকে এসেছে। তাই বস তাকে অনুরোধ করে, দয়া করে আমাকে এখান থেকে কোনোভাবে বাঁচাও, আমার বদলে লিকে তোমাকে দিতে রাজি আছি। পরের দিন লি জাপান থেকে কোরিয়া ফিরলে কোরিয়ার গোয়েন্দারা তাকে গ্রেফতার করেন আর এক জায়গায় উল্টো করে ঝুলে ভালো করে মারধর করেন। তখন একজন আমেরিকান সিআইএ অফিসার আসে আর লিকে জিজ্ঞাসা করে, তুমি কিভাবে আমাদের জাহাজ থেকে মাদক পাচার করতে সাহস করেছ, আর সেটা আমাদের ধোঁকা দিয়ে? এত সাহস কোথায় থেকে পেলেন? কিন্তু লি তাকে বলে, দেখো, আমি কিছুই জানি না, আমাকে ক্ষমা করে দাও। কিন্তু আমরা দেখতে পাই তারা তাকে পেটায় আর সরাসরি কারাগারে পাঠায়। এখানে লি দেখতে পায় এক জাপানি জাহাজের ক্যাপ্টেন, যার নাম ছিল চুই। আসলে অন্য বন্দীরা ওই চুইকে নিয়ে কথা বলছিল, যা লি দূর থেকে শুনতে পেত। এরপর একদিন লির স্ত্রী শিয়ন তার সাথে দেখা করতে আসে, কিন্তু লি তাকে বলে সে বসের বন্ধুকে কাস্টমসে দেখতে চায়। পরে সায়ন তাকে নিয়ে আসে আর লি তাকে প্রলোভন দেখিয়ে বলে, আমাকে এখান থেকে বের করার ব্যবস্থা করো, আমার একটা বড় প্ল্যান আছে। প্ল্যানটা সফল হলে আমরা 20 টাকার মালিক হব, আর সেখান থেকে তোমাকে একটা বড় অংশ দেব। তাই আমরা দেখি বসের বন্ধু, যিনি কাস্টমসে কাজ করে, তার সম্পর্ক আর ক্ষমতা ব্যবহার করে লিকে জেল থেকে বের করেন। বের হতে সে চলে যায় চুইয়ের কাছে। ওখানে লি চুইকে বলে, আমি খুব ভালো জানি তুমি জাপানের যে কোনো পণ্য চোরাচালানের মাস্টার, তো যদি তুমি আমার ড্রাগ জাপানে পৌঁছে দিতে পারো, আমি তোমাকে অনেক টাকা দেব, আর আগাম কিছু টাকাও দিয়ে দেয়। তাই চুইও রাজি হয়ে যায়। এরপর চুই লিকে নিয়ে যায় কোরিয়ার নেশা দপ্তরের প্রধানের সঙ্গে দেখা করতে। আর লি যখন ওর সঙ্গে দেখা করে, ওর কাছে একটা বিশাল অঙ্কের টাকা অফার করে, যাতে সে তাদের জন্য কাজ করে। এত টাকা থেকে সে রাজি হয়ে যায়। কিন্তু সে লির কাছে জিজ্ঞাসা করে, যদি কেউ মাদক ব্যবসা করে আর নিজেও মাদক সেবন করে, তাহলে সেটা ভালোভাবে জমে না। তুমি কি মাদক সেবন করো? লি বলে, না, আমি মাদক সেবন করি না, আমার এমন কোনো খারাপ অভ্যাস নেই। এটা শুনে সে রাজি হয়ে যায় তার সঙ্গে কাজ করতে। তারপর তারা একটা ছোট টিম গঠন করে। এখন মাদক পাঠানোর সব রুট জাপানে ওষুধ পাঠানোর অনুমতি লির জন্য মিলেছে, কিন্তু এখন ওষুধগুলো বানানো লাগে। তখন লি মনে করে জনির কথা, যিনি বলেছিল বেকার নামের একজন লোক আছে, যিনি কোরিয়ার ওষুধ তৈরিতে মাস্টার। তাই লি দ্রুত বেকারের সঙ্গে দেখা করে। সেখানে বেকারও তার সঙ্গে কাজ করতে রাজি হয়। পরের দিন তারা দ্রুত জাপানে থেকে বিভিন্ন রাসায়নিক জাহাজে চোরাচালান করে কুড়িয়ে নিয়ে আসে। এরপর একদম দূরের একটা জায়গায়, শহরটাতে যেখানে শুকুরের খামার ছিল, প্রফেসর বেকারের জন্য একটা ল্যাব বানানো হলো, যেখানে তিনি ওষুধ বানাবেন। আর মাত্র 5 ঘন্টার মধ্যে প্রফেসর বেকার প্রথম ব্যাচ তৈরি করলেন। খুব দ্রুত তারা চুইয়ের জাহাজের মাধ্যমে সেগুলো জাপানে পাচার করলো এবং ওখান থেকে ভালো টাকা লাভ করলাম। কিন্তু জাপানে লির কাছ থেকে মাল কিনে এমন এক জনি নামের লোক স্পষ্ট বুঝতে পারলো যে চুই এই কাজে লির থেকে অনেক বেশি অভিজ্ঞ। তাই সে চুইয়ের সঙ্গে একটা চুক্তি করলো এবং হাত মেলালো। আর তারা দুজনে ঠিক করলো তারা লিকে ঠকিয়ে টাকা চুরি করে নেবে। লির ভাই সেটা দেখে ফেলে। তাই সে লির কাছে গিয়ে বলে, হয়তো ওরা আলাদা কোনো হিসাব রাখছে, কারণ আমরা যে লাভের ভাগ পাবার কথা ছিলাম তা পাচ্ছি না। কিন্তু পরে লি যখন চুইয়ের কাছে এই ব্যাপারটা নিয়ে যায়, চুই তাকে বলে, আমি না থাকলে তুই তো জেলে কেঁদে মরতি, আর আমি থাকার কারণে তুই সব পাচ্ছিস, তাই মুখ বন্ধ রেখে কাজ কর। যখন সে এসব বলে চলে যায়, লি ভালো করে বুঝে যায় যে এভাবে কাজ চলবে না, তাকে আলাদা করে পথ দেখতে হবে। তাই পরের দিন সকালে এক গ্যাংস্টার, যার নাম চো, তার কাছে যায় আর যে কোনোভাবে তাকে বোঝানোর চেষ্টা করে, তুমি চাইলে আমার পার্টনার হতে পারো, আমি এই লাভের 30% তোমাকে দেব। তারপর সে তার মালামাল দেখায় আর বলে, দেখো, আমার টপ কোয়ালিটি মাল আছে, তুমি যদি আমাকে এগুলো জাপানে পাচার করতে সাহায্য করো, আমি তোমাকে 30% লাভ দেব। এটা শুনে জো বলে, জাপানের সবচেয়ে বড় ডিলার হলেন মিস্টার পার্ক, তিনি আমাদের কাছের বন্ধু, যেমন ভাইয়ের মতো। আমার জন্য তিনি যে কোনো কিছু করতে পারেন, তিনি নিশ্চয়ই তোমার পণ্যগুলো কিনবেন, আর আমার যোগাযোগের মাধ্যমে তুমি আমার পণ্য বিক্রি করতে পারবে। তারপর লি বলে, ঠিক আছে, তাহলে আমি সব পণ্য তোমার মাধ্যমে জাপানে পাঠাবো, আর পরে লাভের 30% তোমাকে দেব। দরকার হলে আমি নিজেই গিয়ে মিস্টার পার্কের সঙ্গে দেখা করব, তুমি তার সাথে কথা বলো যেন আমার সঙ্গে সে দেখা করে। এরপর যখন জো পার্কে ফোন করে আর সবকিছু জানায়, পার্ক লিয়া তার ভাইকে দ্রুত জাপানে আসতে বলেন আর তারা একটা রেস্টুরেন্টে দেখা করে। কিন্তু লিয়া আর তার ভাই যখন ওই রেস্টুরেন্টে পৌঁছায়, তখন আমরা দেখি আরেকজন লোক ফোনে কথা বলছে পার্ক রুম নাম্বার 103-এ আছে। 2জন কোরিয়ান লোক ওকে দেখতে এসেছে। আমরা মাঝপথে ওদের অপহরণ করব, এরপর নিজেরাই পার্কের কাছে যাব এবং ওকে শেষ করে দেব। এটা স্পষ্ট বুঝতে পেরে যায় যে জাপানে আরেকটা গ্যাং পার্কে শেষ করার প্ল্যান করছে। এটা শুনে লি তার ভাইকে সুটকেস নিয়ে বলে, দ্রুত এটা রুম নাম্বার 103-এ নিয়ে যাও, আমি তোমার পিছনে আসছি। এই বলে সে নিচে নামলো আর রুম নাম্বার 103-এ গিয়ে ফোন দিয়ে জানালো ওদের জীবন ঝুঁকিতে। কিন্তু ওরা কোরিয়ান জানে না,
তাই কিছুই বুঝতে পারলো না আর লির ফোনটা এড়িয়ে গেল। লি ফোন কেটে দেওয়ার সঙ্গে সঙ্গে তার পিছনে একদল গ্যাং সদস্য দেখা গেল যারা পার্কে মারার জন্য এখানে এসেছে। কিন্তু যখন লি সবকিছু জানে তাই সে লির পিছনে পিছনে চলতে লাগলো তাকে মারার জন্য। কিন্তু লি দ্রুত রুম নাম্বার 103 দিকে ছুটে যায়। এরপর লি দেখে প্রতিপক্ষ গ্যাংস্টারের এক সদস্য পার্কের রুমের দিকে যাচ্ছিল, তাই লি ওকে আক্রমণ করে। আর ওই ঝগড়া আওয়াজ শুনে পার্কের লোকজন বাইরে আসে আর শুরু হয়ে যায় দুই পক্ষের মধ্যে গোলাগুলি। কিন্তু তখন একজন শত্রুপক্ষের গ্যাংস্টারের লোক পার্কের রুমে ঢুকে পড়ে। এটা দেখে লি দৌড়ে গিয়ে তাকে আক্রমণ করে আর মারামারির সময় লির পেটে একটা গুলি লাগে। তারপর পার্ক সবকিছু দেখার পর ও আরেকটা রুমে গিয়ে লুকিয়ে পড়ে। কিন্তু খুব তাড়াতাড়ি পার্কের লোকেরা সেখানে এসে এবং ওই সদস্যকে ছুরি দিয়ে টুকরো টুকরো করে দেয়, মানে ওখানে ওকে মেরে ফেলাম। এখন পুরো রাস্তা পরিষ্কার হয়, পার্ক বাইরে বেরিয়ে আসে। আর যখন সে লিকে এই অবস্থায় দেখতে পায় তখন পার্ক তাকে জিজ্ঞাসা করে তুমি কে, কারণ পার্ক লিকে এখনো চিনত না। তারপর লি বলে আসলে মিস্টার জো আমাকে পাঠিয়েছে, আমি তোমার সঙ্গে ব্যবসা করতে চাই, আমি কোরিয়া থেকে এসেছি, ড্রাগ সরবরাহ করতে চাই। আর যেহেতু লি পার্ককে বাঁচাতে নিজের জীবন ঝুঁকিতে ফেলে তাই পার্ক লিকে খুব পছন্দ করে এবং তার সঙ্গে কাজ করতেও রাজি হয়। আর এরপর পার্ক লি আর তার ভাইকে ড্রিঙ্কস করতে নিয়ে যায় আর এখান থেকে লির মাদক সরবরাহ যাত্রা শুরু হয়। আসলে লি পার্কের সাহায্যে জাপান থেকে কোরিয়াতে ড্রাগ বানানোর রাসায়নিক আনে এবং সেগুলো মিস্টার বেকারের কাছে দেয়। আর প্রফেসর বেকার সেগুলো দিয়ে সহজে ড্রাগস বানিয়ে ফেলেন। পরে জোর সাহায্যে সেগুলো জাপানে চোরাচালান করে নিয়ে যায় এবং ওখানে থেকে ভালো ইনকাম করে। আর লির পণ্যগুলো ছিল টপ কোয়ালিটির, তাই জাপানে খুব দ্রুত পণ্যগুলো বিখ্যাত হয়ে যায়। সবাই লির পণ্যের জন্য অপেক্ষায় থাকে, তাই লির ব্যবসা দিন দিন বাড়তেও থাকে। খুব শীঘ্রই সে তার ব্যবসা অনেক বড় করে ফেলল। তারপর 1974 সালে কোরিয়ান নারকোটিক্স ডিপার্টমেন্টের নতুন একজন অফিসার নিয়োগ হয় যার নাম ছিল শন। এরপর লি একটা বিশাল বড় বাড়ি কিনল আর সে তার পুরো পরিবার নিয়ে ওই বাড়িতে ওঠে। একদিন লি যখন তার খুব দামি হাইফাই গাড়ি নিয়ে বাড়ি ফিরল তখন আমরা দেখতে পাই ওই গ্যাংস্টার লিকে তার প্রস্রাব খাওয়ানোর জন্য জোর করেছিল, সে লি গাড়ির দরজা খুলে দেয়। আর একদিন লি যখন জয়ের কাছে মুনাফা ভাগ দিতে গেল জয় বলল যে শুধু জাপানে নয় কিন্তু আমাদের দেশে ড্রাগ চাহিদা অনেক বেশি, তাই যদি আমরা দেশে লোকালভাবে ড্রাগ বিক্রি করি তাহলে আমাদের ব্যবসা আরো বড় হতে পারে। তাই লি জয়ের কথা শুনে দেশে ড্রাগস বিক্রি শুরু করলো। কিন্তু এর ফলে অফিসার শন লির পণ্যগুলো নজর পেলেন, এমনকি একজন ডিলারকে ধরে ফেললেন যিনি ওদের কাছ থেকে ড্রাগস কিনেছিলেন। তবে ওই ডিলারকে জিজ্ঞাসাবাদ করেও কিছু জানা গেল না, তারা বুঝতে পারছিল না যে আসলে এই পণ্যগুলো কে বিক্রি করছেন। ওই ছেলেটাকে বলল ঠিক আছে, যেভাবে আগে ড্রাগস কিনতে যেতি এবারও ঠিক সেভাবে যেতে হবে, আর আমরা তোমার পিছনে পিছনে যাব, ডিলারটা চারদিক থেকে ঘেরাও করব, তারপর ওকে ধরে সত্যটা বের করব। এই কথাগুলো শুনে ছেলেটা বাধ্য হয়ে ঠিক তেমন করলো, আগের মতোই নিয়মিত ড্রাগস কিনতে যেতে লাগলো। আর নেশা বিরোধী চিপও এখানে জড়িত ছিল। এই মিশনে চিপ অনেক টেনশনে ছিল, কারণ যদি ড্রাগস বিক্রেতা মানে লি ধরে পড়ে তাহলে চিপও ধরা পড়বে, কারণ চিপও ওর কাছে থেকে ঘুষ নেয়। তাই চিপ একটা নতুন প্ল্যান করলো। আসলে ওই লোকে ড্রাগস কিনতে এসেছিল কিন্তু পুলিশ ওকে দূর থেকে ফলো করছিল। আসলে পুলিশরা একটা নীল ট্রাকে দাঁড়িয়ে হাসপাতালের নিচে ওদের ফলো করছিল। তো ওই দুই ডিলার গাড়ি নিয়ে এসে ড্রাগস বিক্রি করতে আসছিল। তখন চিপ ওই হাসপাতালে ফোন করে বলল দুজন আছে, কিন্তু চিফের কোনো বুদ্ধি কাজ করছিল না। পরে শেষমেশ তাদেরকে ধরে ফেললো। তো বন্ধুরা, এভাবে শেষ হয়ে যায় আমাদের প্রথম এপিসোডটি। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পরবর্তী এপিসোড খুব শীঘ্রই চলে আসবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।